জিয়ার এই যে তার যে স্বাস্থ্যের যে অবনতি, এটা নিয়ে আপনার কিন্তু উৎকণ্ঠার ভিতরে আছে প্রতিনিয়তই। কিন্তু বলতে গেলে যে ঘন্টায় ঘন্টায় যে বুলেটিন, সেই ধরনের একটা ব্যাপার হয়ে গেছে, সবাই খোঁজ রাখছেন। উনি আমাদের জাতীয় জীবনে বর্তমানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। উনি 3বার প্রধানমন্ত্রী ছিলেন। উনি জিয়াউর রহমানের সহধর্মিণী। সেই হিসাবে উনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। সেই ব্যক্তি যখন স্বাস্থ্যগত গভীর সংকটে পতিত হয়, তখন কিন্তু ন্যাচারালি এই সকল মানুষের দৃষ্টি কিন্তু ওইদিকেই আবর্তিত হয়। অর্থাৎ উনি কিন্তু একটা প্রাইভেট হসপিটালে আছেন, এভার কেয়ার হসপিটাল যেটা বসুন্ধরায়, সেখানে আছেন। সাধারণত এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চিকিৎসা সিএমএইচে হয়, বিদেশেও তাই। যে সামরিক বাহিনীর সব ফ্যাসিলিটিস থাকে সেখানে হয়। তো যাই হোক, যে কোনো কারণেই উনি এভার কেয়ার হসপিটালেই উনি এই চিকিৎসাটা নিচ্ছেন। এখন যে বিষয়টা হচ্ছে যে এই এই স্বাস্থ্যগত অবনতির থেকেও আর একটা বিষয় কিন্তু জাতির সামনে এসে দাঁড়িয়েছে, যে উনার পুত্র, একমাত্র জীবিত পুত্র তারেক রহমান সাহেব, উনি বহুদিন ধরে, প্রায় 2 দশক ধরে প্রায়, উনি ইংল্যান্ডে, ইউকেতে রাজনৈতিক আশ্রয় কিংবা অ্যাসাইলাম নিয়ে আছেন। এখন সবাই আশা করছিল যে উনার মাতার এই সংকটময় অবস্থায়, জীবন মৃত্যু সন্ধিক্ষণেই কিন্তু লোকে বলে, সেই অবস্থায় উনি আসবেন, অ্যাটলিস্ট তার শয্যা পাশে এসে দাঁড়াবেন। এটাই শোভন, এটাই বাংলাদেশের কালচার। বাংলাদেশের কালচার না, শুধু সারা পৃথিবীতেই এটা একটা বিষয় যে পুত্র কন্যা নিকটজন যখন তারা থাকে, তারা আহ, মানুষের এই ধরনের আহ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হলে এসে দাঁড়ায়, দোয়া করে বা সেবা যত্ন করার চেষ্টা করে। এখানে কিন্তু এটা আমরা দেখলাম না। এটা না দেখার কারণে আপনার নানা প্রশ্নের কিন্তু সৃষ্টি হয়েছে, ব্যাপক প্রশ্ন। যে তারেক রহমানের যে ফেসবুক যে পোস্ট দিয়েছেন, সে পোস্টে উনি লিখেছেন যে ওনার আশাটা, এইখানে আশাটা একক, ওনার নিয়ন্ত্রণে না, একক নিয়ন্ত্রণে না, বহুজন, বহু আহ, আহ, বহু এলিমেন্ট আছে ডিসিশন নেওয়ার ব্যাপারে। যে কারা তারা, এই প্রশ্ন কিন্তু সবাই মনে, বিএনপির কর্মী থেকে শুরু করে নেতাদের মনেও, এমনকি সাধারণ লোকের মনেও, যে তারেক রহমান অ্যাসাইলাম থেকে এখানে বাংলাদেশে আসবেন। যতদূর জানা যায় এই মুহূর্তে তার কোনো মামলা নাই। আর তাছাড়া মামলা থাকলেই বাকি, মামলা থাকলে উনি এড়িয়ে যাবেন কেন? মামলাকে ওনার তো ফেস করা উচিত। উনি তো, ওনাকে ধরা হয়, উনি একটা পার্টির প্র্যাকটিক্যালি ডিফ্যাক্টো চিফ। উনি কেন মামলা থেকে এড়িয়ে থাকবেন? উনি কে আর মায়ের আহ, বলা যায় যে অত্যন্ত সহায় অবস্থা, ওনাকে লাইফ সাপোর্টে, কেউ বলেন লাইফ সাপোর্টে, কেউ বলেন ভেন্টিলেশনে আছেন। মানে একটা ভয়াবহ পরিস্থিতি বেগম জিয়া এই মুহূর্তে ফেস করতেছেন, সেখানে উনি আসতে পারলেন না। এটা নিয়ে কিন্তু নানাবিধ প্রশ্ন উঠছে। যত না উত্তর পাওয়া গেছে, আরো বেশি প্রশ্ন এসে দাঁড়িয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে ওনার স্ত্রী এবং তারেক রহমানের স্ত্রী, তার কন্যা, কন্যাও তো আপনার বয়প্রাপ্ত, সেও ইচ্ছে করলে আসতে পারতো। তো এটা একটা মানবিক দিক। আর এটা একটা রাজনৈতিক দিক হচ্ছে যে একজন নেতা, তিনি যদি এতই ভীত সন্ত্রস্ত থাকেন যে তার মায়ের সংকটাপন্ন অবস্থায় পাশে এসে দাঁড়াতে পারেন না, উনি জাতির সামনে এসে দাঁড়াতে পারবেন, জাতির বিপদে কি উনি দাঁড়াতে পারবেন? এই প্রশ্নটাও কিন্তু ন্যাচারালি আসে। অনেকে নিজেদের মধ্যে আলোচনাও করে, আমি একটু ওপেনলি বললাম। তো যাই হোক, এই সময় সমালোচনার সময় না। আমরা সবাই দোয়া করি যেন বেগম জিয়া আপনার হন, রোগমুক্ত হন। এখন ওনাকে ইংল্যান্ডে, আম, লন্ডনে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় চলছে। আহ, কাতার থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স আসবে, লং ডিস্টেন্স এয়ার অ্যাম্বুলেন্স। তবে আজকে রাত্রেই তার রওনা হওয়ার কথা ছিল, আজকে শুক্রবার, বৃহস্পতিবার রাত্রি। এখন দেখা যাচ্ছে যে সেই প্লেনটার নাকি যান্ত্রিক ত্রুটি দেখা দিছে।
সুতরাং হয়তো কিছুটা বিলম্বিত হবে। এখন কোশ্চেনটা হচ্ছে যে এইরকম একজন মুমূর্ষ রোগীকে বিদেশে নেওয়ার মতো অবস্থা আছে কিনা, সেটা আমরা তো বলতে পারবো না। তার মেডিকেল টিম তাকে বলছেন। এখন হয়তো ইংল্যান্ডে নেওয়ার পরে হয়তো লাইফ সাপোর্টে থাকতে পারে বা সুস্থ হতে পারেন। আমরা প্রার্থনা করি, দোয়া করি উনি সুস্থ হয়ে আবার আহ, আমাদের মাঝে ফিরে আসুন। দুটো প্রশ্ন, একটা প্রশ্ন হলো এই যে দুটো ঘটনা এখানে, একটা হলো খালেদা জিয়ার অসুস্থতা, একটা হলো তারেক রহমানের অনুপস্থিতি। এই দুটো ঘটনা আপনার বিবেচনায় আমাদের যে আসন্ন জাতীয় নির্বাচন সেখানে কোনো প্রভাব ফেলবে কিনা, এবং সেই নির্বাচনে বিএনপি যে অংশ নেবে বিএনপির নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা? নিঃসন্দেহে ফেলবে। যদি খালেদা জিয়ার এই যে এই এই সংকটাপন্ন অবস্থায় তারেক রহমান যখন আসতে পারলেন না বাংলাদেশে, তবে ধারণা করা যায় যে নির্বাচনের সময় উনি আসতে পারবেন না। কি পরিস্থিতি হলে উনি আসতে পারবেন সেটাও কিন্তু জাতির সামনে পরিষ্কার না। এখন পার্টির চিফ যদি না আসতে পারেন, এবং ওনার স্ট্যাটাসও কিন্তু আমরা জানি না, ওনার কি নাগরিকত্ব কোন দেশের, উনি কি ব্রিটিশ নাগরিক? উনি ব্রিটিশ নাগরিক হলে উনি তো আপনার এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আর যদি ফিজিক্যালি বাংলাদেশে উপস্থিত না থাকেন, তাহলে সেই নির্বাচন কতটা বিএনপির জন্য অর্থবহ হবে সেটাও সম্বন্ধে আমার কিন্তু সন্দেহ আছে। হয়তো কোনো না কোনো প্রকারে নির্বাচন হয়তো পিছিয়ে যাবে। অলরেডি একজন রিট করছেন নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সামনে যে গণতন্ত্রের উত্তরণের যে পথটা আমরা আশা করছিলাম, একটু বিলম্ব হলেও সেটা কিন্তু এখন আরো বিলম্ব হবে বলে আমার কাছে মনে হচ্ছে। আরেকটা জিনিস আপনি দেখবেন এর মধ্যে বিএনপির যে কথাবার্তা, বিএনপির যে বিভিন্ন রাজনৈতিক পদক্ষেপ, সেটা কিন্তু মনে হচ্ছে তারা নির্বাচনের জন্য বেশ ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে। কারণ এর মধ্যে এর আগে আমরা দেখেছিলাম তারা প্রায় 237টা আসনে আপনার মানে প্রার্থীদেরকে সবুজ সংকেত দিয়েছিল। তার মধ্যে একজনকে নিয়ে পরে আবার স্থগিত করেছিল, এবং কাকতালীয় ভাবে কিনা যাই না, সেই স্থগিত আসনের আপনি একজন ভোটার, আপনি ওই এলাকার লোক, অধিবাসী। আর এর মধ্যে দেখলাম আবার আজকে আরো 36 জনকে তারা সবুজ সংকেত দিল, এবং ওই যে আসনটা স্থগিত করেছিল সেটা ওখানে নতুন প্রার্থী দিল। এবং আমি নিজে ইন্টারেস্টিং ভাবে আরো 2-3টা আসনের কথা বলতে পারি। যেমন আমি যে আসনের অধিবাসী এবং যে আসনের ভোটার, ঢাকা 10 যে আসনটা, সেই আসনটা তারা ফাঁকা রেখেছিল। অনেকে ভেবেছিল সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জন্য রাখা হয়েছে কিনা, দেখা গেল না, সেটা শেষ পর্যন্ত হয়নি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম সেখানে নাই। পুরনো একজন নেতা, অনেকদিন ধরেই ডেডিকেটেড নেতা, সেগুলো নমিনেশন পেয়েছেন। আরেকটা ইন্টারেস্টিং হলো হবিগঞ্জে নতুন যুক্ত হওয়া হবিগঞ্জে 1 আসনে রেজা কিবরিয়া, উনি বিএনপিতে যোগ দিলেন এবং যোগ দিয়েই সেখানে মনোনয়ন পেলেন। আমি এই 3টা কথা বললাম। তো এই যে নতুন যারা 36 জনকে দিয়েছে, এটার ব্যাপারে আপনার কোনো অবজারভেশন আছে কিনা? হ্যাঁ, এটা আছে। তার আগে বলে নেই যে বিএনপিতে মুগ্ধর ভাই স্নিগ্ধ যোগ দিয়েছিল, এবং কথা ছিল যে ওনাকে ঢাকা 18 এয়ারপোর্টের এলাকার সিটটা দেওয়া হবে, কিন্তু এখানে অন্য লোকটা দিয়ে দেওয়া হয়েছে। এবং তাসনিম জানার জন্য কিন্তু একটা সিটের কথা বলা হয়েছিল, সেখানেও বিএনপির প্রার্থী দিয়ে দেওয়া হচ্ছে। এর থেকে প্রতীয়মান হয় যে বিএনপি এনসিপির সাথে কোন রকম নির্বাচনী সমঝোতায় যাচ্ছে না, এটা ক্লিয়ার হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। আর একটা জিনিস বললেন যে স্পেসিফিক্যালি আমার এলাকা শিবচরে একটা নাটকের মতো হচ্ছে, একেবারে নির্বাচনী নাটক, যে একজনকে দিল নমিনেশন, সেটাকে স্থগিত করা হলো, এবং সেইখানে এখন এই 2জন যে আরেকজন প্রার্থী ছিলেন, যে ব্যাপক জনসমর্থন নিয়ে এতদিন পর্যন্ত আন্দোলন মিছিল মিটিং করছেন,
সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী সাহেব, উনি পান নাই, কিন্তু ওনার কিন্তু ব্যাপক সমর্থন আছে বিএনপির মধ্যে। উনি পান নাই, পেয়েছেন আর একজন, উনিও সজ্জন ব্যক্তি, উনি নাদিরা চৌধুরী। নাদিরা চৌধুরী তো উনার যেমন তেমন যে খুব মানে প্রচারণা চালাতে পারছেন, এটা আমার চোখে পড়ে নাই, হয়তো করছেন কিন্তু আমার তেমন চোখে পড়ে নাই। উনি হচ্ছেন যে উত্তরাধিকারী যে রাজনীতির একটা উদাহরণ সৃষ্টি করলেন এই বিএনপি এগেইন। সেটা হচ্ছে যে উনার হাজবেন্ড মিঠু চৌধুরী সাহেব, উনি ছিলেন শিবচর বিএনপির আহ্বায়ক। তার ফাদারও কিন্তু এমপি ছিল এক সময়, মিঠু চৌধুরী সাহেবের ফাদার। তো উনি মিঠু চৌধুরী সাহেব কিছুদিন আগে, মানে কয়েক বছর আগে মৃত্যুবরণ করেন। উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন, বেশ পপুলার ছিলেন শিবচরে। উনি বেঁচে থাকলে হয়তো উনি এক নাম্বার ওয়ান কন্টেন্ডার নমিনেশনের জন্য। তো উনি নাই, তার পরিবর্তে ওনার সহধর্মিণীকে দেওয়া হয়েছে। এখন জিনিসটা হচ্ছে যে এইখানে যে কামাল জামান নুরুজ্জামান সাহেব, যার নমিনেশনটা স্থগিত করা হয়েছিল বিভিন্ন কারণে, ওনার তো সমর্থন আছে, উনি যে একেবারে সমর্থনহীন ব্যক্তি তা তো না। উনি যদি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ায় বা অন্য কেউ ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ায়, সেক্ষেত্রে রেজাল্ট কি হবে? লাবলু সিদ্দিকী সাহেব যদি ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়ায় যায়, তাহলে এখানে রেজাল্ট কোন দিকে যাবে আমরা হয়তো এই মুহূর্তে করা সচ্ছে না। তো যেটা হয় কি, সাধারণত যে সবচেয়ে বেশি পপুলার থাকে যে পার্টির ভিতরে, তাকেই নমিনেশন দেওয়ার যে একটা ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন এখানে মানা হয়নি। শিবচরের ক্ষেত্রে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। মোটামুটি এগুলোই ছিল আলোচনার বিষয়। কিন্তু এখানে আরেকটা বিষয় আমরাও কিন্তু দেখতে পাই যে মনোনয়নের ক্ষেত্রে কিন্তু কিছু চমক জামাতে ইসলামও কিন্তু তৈরি করেছেন। আপনি দেখবেন যে খুলনা আসনে জামাত একজন হিন্দু ভদ্রলোককে মনোনয়ন দিয়েছেন, খুলনার একটা আসনে। এবং ইন্টারেস্টিংলি এই আসনে স্বাধীনতার সময় থেকে এ পর্যন্ত একবার মাত্র একজন মুসলিম জয়ী হয়েছিলেন, একেবারে হিন্দু। একবার যিনি জয়ী হয়েছিলেন সেটা শেখ হাসিনা। শেখ হাসিনা একবার এখানে দাঁড়িয়েছিলেন এবং উনি জয়ী হয়েছিলেন। পরে ওনার আসন ছেড়ে দিয়ে উপনির্বাচনে উনি আরো মুসলিমকে দিয়েছিলেন আওয়ামী লীগের হিসেবে। উনি কিন্তু আবার ফেল করেছিলেন আরেকজন হিন্দুর কাছে। মানে বোঝা যাচ্ছে যে এই আসনটা আসলে হিন্দুদেরই আসন। সেই হিসেবেই জামাতে ইসলাম এখানে সম্ভবত একজন হিন্দু প্রার্থীকেই মনোনয়ন দিচ্ছেন। প্রশ্ন হচ্ছে যে এখান থেকে দুটো জিনিস, একটা জিনিস হলো জামাতের রাজনৈতিক যে আদর্শ, সেখানে কি তাহলে পরিবর্তন আসছে? এক নম্বর। দুই নম্বর প্রশ্ন হলো যে জামাত কি নির্বাচনে জয়ী হওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে আদর্শের সঙ্গে মরিয়া হয়ে উঠছে? এটা তো জামাত মারি পারি ওড়ি এক ধরনের কথা আছে না, যে কোনো প্রকারে হোক, বাই হুক অর বাই ক্রুক, তারা ক্ষমতায় যেতে চায়। এটা সকল পার্টি যেতে চায়। তো জামাতের জন্য এটা বেশ চমকপ্রদ যে জামাত হচ্ছে একটা ইসলামিক জামাত, ইসলামী। সেখানে একজন অন্য ধর্মের লোককে, অর্থাৎ জামাতের দৃষ্টিতে কিন্তু উনি বিধর্মী, একজন বিধর্মী ব্যক্তিকে যে নমিনেশন দিল এবং বেশ ঢাকঢোল পিটিয়ে এগুলি বলল, এটা তার যে মানে সিট বাড়ানোর জন্য সে চেষ্টা করছে। এটা শুধুমাত্র যে একজন সনাতন ধর্মাবলম্বীর জন্যই এটা করতেছেন তা না। অনেক জায়গায় আপনি দেখবেন যে জামাত কিন্তু আওয়ামী লীগের ভোটারদের সাথে, আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সাথে লেয়াজও করছেন, যেন তারা যেন তাদেরকে সাপোর্ট করে। এই সাপোর্টটা আসতে পারে কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু এখন বিপর্যস্ত অবস্থায় আছে, মামলা মোকদ্দমায় হেনস্থা হচ্ছে। এখন যদি কেউ বলে যে দেখো তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের এই সব মামলা মোকদ্দমা ম্যানেজ করব, সেক্ষেত্রে তারা তো ভোট পেতে পারে। এরকম কিছু কিছু ক্ষেত্রে শোনা যাচ্ছে। শুধু যে আওয়ামী লীগ না, আপনার বিএনপিরও এরকম করা হচ্ছে, বিএনপির নেতারাও করছে। সেই জন্যই সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে যে এই নির্বাচন যদি
আওয়ামী লীগরে ইনক্লুড না করা হয়, জাতীয় পার্টিকে ইনক্লুড না করা হয়, এটা ইনক্লুসিভ নির্বাচন হবে না। আওয়ামী লীগের যে সব নেতৃত্ব যারা দুষ্কর্ম করছে তাদেরকে তো আপনার বাদ দিতেই হবে। তারা তো এমনি তো তারা মামলা মোকদ্দমায় পড়ে গেছে, তারা তো ইলেকশন করতে পারবে না। কিন্তু যারা ভোটার, আপনি ভোটারদেরকে কেন আপনি ভোট, তাদের ভোটটা অন্য পার্টিকে দিতে বাধ্য করবেন? এটাই একটা বড় প্রশ্ন। যদি প্রকৃতপক্ষে গণতন্ত্রে উত্তরণ আমরা চাই, আমরা সকল ভোটারের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এই যে ডক্টর ইউনূস বলে বেড়াচ্ছেন যে কি 1 শতকের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচন করবেন, এসব বাকোয়াজ কথায় কাজ হবে না। কাজ হচ্ছে যে যে যেসব ভোটার আছে, জেনুইন ভোটার, ভ্যালিড ভোটার, তাদের ভোট দেওয়ার, তাদের চয়েস এক্সারসাইজ করার রাইটটা থাকতে হবে। সেটাই হবে একটা গ্রহণযোগ্য নির্বাচন। মানে আওয়ামী লীগ যে কথাটা আপনি বললেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন, দেশের মধ্যেও তো আওয়ামী লীগকে বাদ দিলে দুটো ঘটনা কিন্তু ঘটতে পারে। যদি আওয়ামী লীগ নির্বাচন বর্জন করে তাহলে হয়তো ভোটের পরিমাণ কম হইতে পারে, ভোট কম কাস্ট হতে পারে। আবার যদি আওয়ামী লীগ নির্বাচনটাকে প্রতিহত করতে চায় তাহলে তো আরেকটা বাস্তবতা তৈরি হতে পারে। সম্ভব। এটার প্রথমত আওয়ামী লীগের যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, অর্থাৎ তাদের মার্কা যদি না থাকে, নৌকা মার্কা যদি না থাকে, নৌকা মার্কা নাই, আপনি তাদেরকে বললেন সে খাইতে চায় আপনার মুরগির মাংস, আপনি তাকে দিচ্ছেন গরুর মাংস, খাসির মাংস, তো হবে না। তাকে চয়েসটা দিতে হবে। ওই সেই পটু মারা গটু মারা সব করবেন, কোনো সমস্যা নাই, খালি এটা ভোট দিলেই ব্যস্ত, এতে ধর্ম অবমাননা হয় না। এরপরে কইলেন দাঁড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত কনফার্ম, এতে ভোট আপনার, এতে ইসলামের অবমাননা হয় না, ধর্ম অবমাননা হয় না। কবরে গেলে আপনাকে বলবে আপনি কারে ভোট দিয়েছেন, যদি বলতে না পারেন জামাতে ভোট দিয়েছেন, তাইলে আপনাকে সাঁই সাঁই করে মারবে, এতে ধর্ম মাননা হয় না। আর কেউ যদি ওই যে বেড়া ইসলাম ধর্মের না বা অন্য কোনো ধর্মের, সে যদি ভুলে ভালে কিছু কইয়া বসে, তাইলে ওইটা ধর্ম মানানো হয়ে যায়। এইখানে ওনারা এত কিছু জানিয়া বুঝিয়া পড়িয়া বলিলেও এটা ধর্ম অবমাননা না। এটা ভাই কোন ধরনের ধর্ম? আর জামাতের জন্য কি আলাদা কোরআন, জামাতের আলাদা নবী, আলাদা কোরআন সব নাকি? নাকি সবই জামাতের? মানে তুম কারো তো সালা সব আচ্ছা হয়, হাম কারো তো সালা সব খারাপ হয়, এরকম নাকি কথাটা? এই বাঙ্গির মার গেয়া বাঙ্গির পুতদের মতো। এটা আমার একটা জানার ইচ্ছা ছিল। আপনারা যারা যারা জানেন একটু কমেন্টস করে জানায়েন আমারে ভাই, কারণ আমার অনেক কিছু জানার দরকার। তো এখন আসি আপনাকে, যে আমি হঠাৎ করে কেন বললাম যে শেখ হাসিনা পুতিন বৈঠক নিয়ে। তো আর কেউ আবার এই আমাদের মধ্যে তো অনেক ভাইয়েরা আছেন, তারা ওই যে সরাসরি জিজ্ঞেস করেন ভাই ওইটা হইল না কেন, ওইটা হইল না কেন, ওইটা সব কথা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে বা আশ্চর্যবোধক চিহ্ন আছে। কারণ আপনার আশ্চর্যবোধক চিহ্ন কোনটা, দাড়ি কোনটা, কমা কোনটা, আর প্রশ্নবোধক কোনটা, ওইটাই বুঝেন না। না বুঝেই আসেন। যেমন আমি গত পরশুদিন বলছি 72 ঘন্টার ভিতর অনেক কিছুই ঘটতে পারে, অনেক কিছুই, অনেক অঘটন, অনেক ঘটনা অঘটনা ঘটতে পারে। এখন আজকে অনেকে বলতে কই রে ভাই 72 ঘন্টার ভিতরে কিছু ঘটলো না, তো ওনাদেরও বলি আরে ভাই 72 ঘন্টার ভিতরে কিছু ঘটে নাই। এই যে বিএনপির এক নেতা কইলো খালেদা জিয়া মরে গেছে গা, ওনার শরীর এখানে রূপ রে। আবার আজকে বিমান আইতেছিল কাতার থেকে, সেইটা আবার আইতে আইতে কইতেছে যে বিমান একটু নষ্ট হয়ে গেছে, এটা আইতে দেরি হইব। ওইদিকে আবার এই তারেক জিয়ার মেয়ে আর বউ আইতেছে। তো এদিকে খালেদা জিয়া যাইব কোথায়, লন্ডন। ওইদিকে বিমান এরা নামবো সকাল ধরেন 8টা বা 10টায়, ওইদিকে বিমান আইব কইতেছে ভোরবেলায়, ওনারা নিয়ে যাবে। তাহলে ওরা আইসা কোথায় যাব? ওরা কি আইসে হসপিটালে যে খালেদা যে আইগামুইতা রাখছে এটি পরিষ্কার করতে আইব? এগুলো সব ঘটনা না? এখন এগুলো বুঝেন না। আপনারা কি বুঝেন? মনে করেন যে এই মাইরা দিল মনে হয় ইন্ডিয়া ব্রাহ্মস নাকি, না পারমাণবিক অ্যাটাক করে দিল আপনাদের, এগুলোই মনে করেন। তো ঠিক ভারতের এইখানে এই যে ভারত গেল ভ্লাদিমির পুতিন, দেখেন আমার জানা মতে, আমি দীর্ঘ 30-35 বছর ধরে আপনার টিভি নিউজ, টিভির খবর এগুলো দেখি। আমরা বাংলাদেশে থাকতে বাংলাদেশেরগুলো দেখতাম,
কারণ বাংলাদেশে আমরা যখন ছিলাম ওই সময় আসলে বিদেশি নিউজ খুব একটা দেখা যেত না, সিএনএন বিবিসি দেখা যাইতো, সেটা যাদের বাসায় নিজস্ব ডিশ অ্যান্টেনা ছিল। ভাই আমি গরিবের পোলা, আমার বাসায় ডিশ অ্যান্টেনা ছিল না। 90-এর পরে আপনার ওই যে কেবল লাইন ঢুকলো, তখন দেখতাম আমরা সিএনএন বিবিসি এগুলো একটু একটু দেখতাম, খেলাধুলা দেখতাম আমরা, লাইভ সম্প্রচার এগুলো দেখতাম। তখন দেখতাম যে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দিন যাইতেছে, তমুক দিন যেতে, এগুলো দেখতাম। একটা ডেট থাকে যে ধরেন জানুয়ারির 5 তারিখে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দেশে যাবে। এইটা 2 দিন পিছাইতো, 5 দিন পিছাইতো, 10 দিন পিছাইতো, কিন্তু 10 দিন 5 দিন 2 দিন 1 দিন 2 ঘন্টা আগায় নেই কখনো। এবারই সর্বপ্রথম। এবং কেন সর্বপ্রথম সেটা জানি না, যে এবারই ভ্লাদিমির পুতিন টেন্টেটিভ ডেটের অনেক আগে চলে আসছেন। আর পুতিন যখন এইরকম সফর করে, এরপরেই আসলে কোনো না কোনো একটা ঘটনা ঘটতে থাকে পৃথিবীতে, যেটা পরে সবাই দেখে। যেমন দেখেন, ইউক্রেন আক্রমণের আগে ঠিক 1 সপ্তাহ আগে উনি ইন্ডিয়া ঘুরে গিয়েছিলেন, কারণ এটা বৃহৎ বাজার। এইখানে উনি তেল, চিনি, ডাইল, লবণ, তেল যা আছে সব বেচবেন। ঘুরা গেছেন, যাইয়া মারছেন কারে? ইউক্রেনরে। এরপরে লাগলো লাগলো লাগলো, এর ভিতরে এখন দেখেন গত কয়দিন আগে, জাস্ট 10-12 দিন আগে হঠাৎ করে নৌবহর আসলো কোথায়? আমাদের চিটং পোর্টে। কোন নৌবহর? রাশিয়ান যুদ্ধজাহাজ আসলো, সৌজন্য সাক্ষাৎ। বুঝলাম না কেন হঠাৎ করে সৌজন্য সাক্ষাৎ। উনি ভ্লাদিমির পুতিন এখন আছেন কোথায়? আজকে গতকাল সারা দিন ছিলেন উনি ইন্ডিয়াতে, সেখানে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, ডিনার হয়েছে, অনেক কথা হয়েছে, অনেক চুক্তি হয়েছে। আসলে এটা 10 ভাগের 1 ভাগ জানাও সম্ভব হবে না, কি কি চুক্তি হয়েছে, কোথায় কি কথা হয়েছে, কোথায় কি। কিন্তু শ্বাস রব সারা পৃথিবীতে একটা জিনিস চিন্তা করতে হবে, কি হইতে পারে, কি হইতে পারে। এইটা নিয়ে একটা খেলা আছে, এখানে কোনো একটা খেলা আছে। আবার ইন্ডিয়াতে আসছেন। এখন এর আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আপনার দাওয়াত দিয়েছেন রাশিয়া যাওয়ার জন্য 5ই আগস্টের পরে, গত বছর 5ই আগস্টের পরেই দাওয়াত দিয়েছেন। এবং এর আগে আমরা বলেছিলাম যে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা এরকম সফরে যাবেন। সফরে যে যাবেন, আজকে যান আর কালকে যান আর পরশু দিন যান, উনি যাবেনই। এটা আপনারা গ্যারেন্টেড হয়ে থাকতে পারেন, উনি যাবেন, এতে কোনো মানা নেই। তবে আপনারা যারা মনে করেন যে আরে বলছে তো, তাহলে কালকেই যাবে না কেন, এখনই বিমানে উঠতেছে কেন, এরকম হয় না। জিও পলিটিক্সে অনেক কিছু রয়েছে হয়, যেটা আপনি মনে করেন যে কালকে হওয়া বাঞ্ছনীয়, সেটা 2 বছর পরে হয়, সেটা 5 বছর পরেও হয়। এরকম ঘটনাই আছে। তো এখন যেটা গুঞ্জন শোনা যাচ্ছে, ভারতীয় বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা এবং রাশিয়ার যেসব মিডিয়াগুলো আছে, তাদের সবচেয়ে শক্তিশালী মিডিয়া আরটি টেলিভিশন, ওদের একটা টেবিল টকে শুনেছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ভ্লাদিমির পুতিনের একটা বৈঠক হইতে পারে, যে বৈঠকটা হয় সর্বোচ্চ 45 মিনিটের একটা বৈঠক হতে পারে বলে ওরাও বলছে। কিন্তু বৈঠক কোথায় হবে সেটা জানে না। কি শেখ হাসিনা গিয়ে দেখা করবেন ভ্লাদিমির পুতিনের সাথে, না পুতিন গিয়ে উনি যেখানে থাকেন সেখানে দেখা করবেন, সেটাও জানি না। তবে একটা দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। সেই বৈঠক আসলে কী বিষয়ে কথা হবে, কোন বিষয়ে কথা হবে, কে কে থাকবে, এটা জানা যায়নি। আর এটা জানা যায়নি বিধায় আমরা বলছি যে এটা বৈঠক হবে, প্রশ্নবোধক চিহ্ন আছে। এবং এই বৈঠকটা হতে পারে কারণ 71-এ আমাদের মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদেরকে সাপোর্ট করেছিল, ইন্ডিয়া তো সাপোর্ট করে, ওদের সৈন্যও মরেছে। আবার রাশিয়া যখন পৃথিবীর কেউ আমাদেরকে হেল্প করেনি, যে সারা বন্দর, সারা বঙ্গোপসাগরে যখন আপনার বোমা পেতে রেখে গিয়েছিল পাকিস্তানের, এগুলো সুইপিং করার জন্য, এগুলোকে উঠানোর জন্য রাশিয়া হেল্প করেছিল। এবং রাশিয়ার কয়েকজন সোলজারও মারা গিয়েছিল, যারা এই সুইপিংয়ের কাজে আসছিলেন, ওনারা মারা গিয়েছিলেন। সুতরাং রাশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক আছে, বাংলাদেশের স্বাধীনতার, আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক, সব কিছু মিলিয়ে পুতিন একটা খেলা আবার হয়তো খেলতে পারে। এবং উনি কথা বলতে পারে, পুতিনের শেষ সৎ সাহস আছে। সিরিয়ার বাশার আল আসাদরে পৃথিবীর সবাই মিলে ধরার পরও কিছু করতে পারেনি, বাঁচায় নিয়ে গেছে রাশিয়া। এছাড়া আপনার ওই যে বললাম যে উইকলির যে ফাঁস হওয়ার নথি, সেই নথির যে আপনারা অনেকে ছবিতে দেখেছেন, কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা। আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত
বর্বরতার। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। যেখানে একজন রিটায়ার্ড কর্নেল হক তিনি ওয়াকারুজ্জামানকে স্টেজে নিয়ে আসছেন এবং সারাক্ষণ ওয়াকারুজ্জামানের পাশে তিনি দাঁড়িয়েছিলেন নির্লজ্জের মতো। তিনি ওয়াকারুজ্জামানকে যখন স্টেজে নিয়ে আসছেন এবং বক্তব্য শেষ হওয়ার পরে ওই কর্নেল ভদ্রলোক দাড়ি মণ্ডিত সাদা দাড়ি, উনি এইভাবে হাততালি দিয়ে, ঠিক আমার এই বডি ল্যাঙ্গুয়েজ, এইভাবে হাততালি দিয়ে ওয়াকারুজ্জামানকে অভিনন্দন জানাচ্ছেন, যেন আল্লাহর বিশেষ ফেরেশতা দয়া করে রাওয়া ক্লাবে উঠে এসেছেন বক্তব্য দেওয়ার জন্য। এই নির্লজ্জ চাপ, মানে হাসিনার আমলে আমরা সাংবাদিকদের দেখতাম যে হাসিনার কথা শুনে চ্যানেলে কাজ করি। পুনর্নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন এবং আপনার সাংসদ এবং মন্ত্রী পরিষদের সব সদস্যকে অভিনন্দন। মানুষের যে ক্রয় ক্ষমতা বেড়েছে, মিডল ক্লাস যে কত বড় হয়েছে, যারা ডিম খাওয়ার স্বপ্ন দেখে নাই তারা ডিম খাচ্ছে, এইটা স্বীকার করতে হলে শেখ হাসিনার অর্থনীতির প্রশংসা করতে হবে। দেখি তারা উল্টায় প্রশ্ন করে সব আছে দাম কেন, তারা একটা প্রশংসা এড়ানোর জন্য এই পচা প্রশ্নটা করে। এই মেয়াদে যে নতুন প্রধানমন্ত্রী হলেন সেই জন্য আপনাকে আমাদের সবার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। পুরুষ মহিলা ওরা যে নির্লজ্জ ভূমিকাটা করেছে, কর্নেল হক একই ভূমিকা করেছেন। যাই হোক, এ তুচ্ছ লোকদের কথা নিয়ে সময় নষ্ট করব না। ওয়াকারুজ্জামান সেখানে বলেছিলেন 25 ফেব্রুয়ারি ছিল বিডিআর হত্যা দিবস। তিনি সেখানে যে ঔদ্ধত্যপূর্ণ ভাষায় বক্তব্য দিলেন, তার মধ্যে কথা হচ্ছে বিডিআর এর সৈন্যরাই তাদের বিভিন্ন অভাব অভিযোগের জন্য, বিভিন্ন গ্রেভেন্সের জন্য তারা 57 জন সেনা অফিসারকে হত্যা করেছিল। এটা যে সর্বৈব মিথ্যা, এর বিপরীতে যে প্রচুর তথ্য আমরা সেই ফেব্রুয়ারি 2009 সালে আমরা পেয়েছি, যে সেখানে তাপস এবং বিডিআর এর কিছু পেটি অফিসার, নন কমিশন অফিসার, তারা দায়ী ছিল, যাদেরকে হাসিনা শেরাটন হোটেল থেকে লাঞ্চ এনে গণভবনে খাওয়ালো, লগ বুকে সাইন না করে যারা হাসিনার সঙ্গে দেখা করে আবার ফিরে গেল। হাসিনার হোম মিনিস্টার সাহারা খাতুন পিডিআর কোয়ার্টারে গেলেন, ঘুরে টুরে আসলেন, তখনও হত্যাকাণ্ড চলছিল। যাই হোক, হাসিনার সম্পৃক্ততা আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে ওয়াকারুজ্জামান যেটা বললেন, বিডিআর সৈন্যরাই অফিসারদের হত্যা করেছিল, ফুল স্টপ, মানে এর উপর আর কথা বলা যাবে না। আমি একটা অনুষ্ঠানে প্রোগ্রামে বলেছিলাম, সরকার বিডিআর ম্যাসাকারের উপর ইনকোয়ারি কমিশন করে ইনভেস্টিগেট করছে। একটা বিষয় যখন আন্ডার ইনভেস্টিগেশন বা কোর্টে যখন ট্রায়াল চলে, সে ব্যাপারে কেউ বক্তব্য দিতে পারে না সরকার পক্ষের। আর তিনি সরকার পক্ষের লোক না, তিনি সরকারি কর্মচারী, ইউনিফর্মধারী একজন সেনাপতি, যিনি বাংলাদেশ আর্মি অ্যাক্টে কোন রকম রাজনৈতিক বা কোন রকম বিতর্কিত বিষয় নিয়ে কোনো বক্তব্য প্রকাশ্যে দিতে পারেন না। ওই অপরাধেই তো তাকে একেবারে ধরে নিয়ে জেলে ঢোকানো উচিত ছিল। তুই বেটা এরকম কথা কেন বললি, তোর তো অধিকার বহির্ভূত, তুমি আর্মির সেনাপতি, তুমি ডিফেন্সের ব্যাপারে কথা বলতে পারো। তাও রাওয়া ক্লাব ইজ নট দ্য রাইট প্লেস, রিটায়ার্ড অফিসারদের ক্লাব ওটা। যাই হোক, সেখানে গেছে, ফুল স্টপ দিয়ে, মানে পুরো ইনকোয়ারি কমিশনের রিপোর্টটাকে ইনফ্লুয়েন্স করার জন্য চেষ্টা করেছে, যাতে ইনকোয়ারি কমিশনের রিপোর্টে বিডিআর ম্যাসাকারের সত্যগুলো উঠে না আসে। এবং বক্তব্য দেওয়াটা বেআইনি, মানে ইউনিফর্ম পরে। 2 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলাটাও বেআইনি। আর ওইভাবে সাফাই দিয়ে বিডিআর হত্যার জন্য শুধু বিডিআর সৈনিকদের দায়ী করাটাও বেআইনি ব্যাপার, একটা উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার। সেখানে ভারতের সম্পৃক্ততা ছিল, আওয়ামী লীগের সম্পৃক্ততা ছিল, যেটা ইনকোয়ারি কমিশন রিপোর্টে বেরিয়ে এসছে।
তাপস সম্বন্ধে বলা হচ্ছে, প্রত্যক্ষভাবে তাপস দায়ী এবং আওয়ামী লীগের হাইকমান্ড শেখ হাসিনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ভারতের কমান্ডো ফোর্সের 1000-এর উপরও লোক সেই দিন বিডিআর হেডকোয়ার্টারে বিডিআর এর ইউনিফর্ম পরে অফিসারদের হত্যা করেছিল। এ তথ্য যদি ওয়াকারুজ্জামান না জেনে থাকেন তাহলে চুপ থাকতেন। তবে এখন আগ বাড়িয়ে উনি যে মিথ্যাচার সাথে মিশা যাবে, কারণ সারা পৃথিবী থেকে ভাই না হলে 5-6 লক্ষ পর্যবেক্ষক বাংলাদেশে থাকবে ওই নির্বাচনের সময়। আর এই নির্বাচন মানে কি? এই নির্বাচনটা হচ্ছে নতুন বাংলাদেশের জন্ম হইতে যাচ্ছে। আর এই জন্মটার ধাত্রীমা হচ্ছে আমাদের দেশের আর্মি, র্যাব, পুলিশ, প্রশাসন সবাই, এবং আমরা জনগণ ভাই ধাত্রী। এই ধাত্রীমা হইতে চাই নতুন বাংলাদেশের জন্য। আর এই নতুন বাংলাদেশ যে হইতে যাচ্ছে এইটা ভাই অনেকে বুঝা ফেলায়া ব্যালেন্স হারায় ফেলাইছে। কথাবার্তার মধ্যে কোনো রকম ব্যালেন্স নাই, আউলায়া যায় না। ঠিক তেমনি আউলায়া গেছে, যেমন মির্জা আব্বাস সাহেব একটা কথা বলছে, খুব কষায়া কষায়া রসায়া রসায়া উনি কথাগুলা বলছে। উনি কথা এমন ভাবেই বলে, উনি নিজেই বলে দেখামো পেটে মারুম নাকে। হ্যাঁ, ওই যে বক্সিং হয় না, দেখামো পেটে মারুম নাকে, ঠিক তেমনি আজকে উনি পেট দেখায়া নাকে মারছে। কি বলছে জানেন? এই জামাতে ইসলাম হচ্ছে একটা ফটকাবাজ দল। হ্যাঁ, আর এই ফটকাবাজ দলকে ঠিক করার জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। আওয়ামী লীগ একটা বেয়াদব দল, আর ওই বেয়াদবরা এই ফটকাগুলোরে ঠিক করতে পারবে, এই টাইপেরই কথা বলছে। ফটকা শব্দটা উচ্চারণ করে নাই, এটা আমি কইলাম, কিন্তু ওনার কথার অর্থ ওইটাই। অসভ্য অসভ্য দল জামাতে ইসলাম, এই অসভ্যকে ঠিক করার জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। দেখেন, এর মধ্যে একটা কথা চলে আসে না? যে কেউ তো বলতে পারে তাহলে বিএনপির জন্য হাসিনা ঠিক ছিল, এটা তো বলাই যাইতে পারে। দেখেন, উনি যেভাবে কথাটা বললো, এটা কেমন কথা হইলো জানেন? উপরে থুতু মারলে নিজের গায়ে পড়ে। হ্যাঁ, নিজের গায়েই তো পড়ে। উনি ওইখানে আরো অনেক কথা বলছে, যে এরা স্বাধীনতার বিপক্ষে ছিল, এরা বাংলাদেশ চায় নাই, এরা আবার এখন বাংলাদেশের নির্বাচন করতে চায়। আরো বলছে, মা বোনদেরকে সাবধান করছে। উনি বলছে জামাতের মহিলারা চুপে চাপে যখন দেখে হাজবেন্ড বাসায় নাই তখনই ঢুইকা যায় কসম কাটায়। কসম কাটার সময় বুকে হাত রাখে, যে আমার বুকে হাত দিয়া বলেন জামাত ইসলামকে ভোট দিবেন। আর ওই বুকে হাত দিয়ে কথা দেওয়ার পর জামাতের মহিলারা বলে, এই যে দেখেন আমার ভিতরে কোরআন আছে, আপনি কিন্তু কোরআন ছিঁড়ে কসম কাটলেন, আপনি কিন্তু ভোট না দিলে দোজখে যাইবেন, আর ভোট দিলে বেহেশতে যাবেন। এরকম কথা বলে সমস্ত মা বোনদেরকে উনি সাবধান করছে, এদেরকে যেন ঘরে ঢুকতে না দেয়। আর ওই যে আওয়ামী লীগই পারবে এই জামাতের মতো অসভ্যদেরকে শায়েস্তা করতে। হ্যাঁ ভাই, ঠিকই বলছেন আপনি, আওয়ামী লীগ অনেক কিছুই পারে। আওয়ামী লীগ আপনাদেরকে ঠেকায় রাখলো না, এমন ভাবে ঠেকায় রাখলো, একটা বালুর ট্রাক সামনে রেখে দিছিল, আপনারা সেটাও সরাইতে পারেন নাই। কেমন ঠেকায় দিছিল। জামাতে ইসলাম কি খালি ওরা তাবড়াইছে? জামাতে ইসলাম পিটাইছে? জামাতে ইসলাম আয়না ঘরে ঢুকাইছে? আপনাদের কাউকে ঢুকায় নাই? আপনাদের জ্বালা যন্ত্রণা নাই? আপনার না থাকতে পারে, আপনার কর্মীদের আছে। বিএনপির অনেক কর্মীকে আমি দেখছি ভাই, বছরের পর বছর নিজের বাড়িতে থাকতে পারে নাই, মা বাবার কাছে থাকতে পারে নাই, সন্তানের মুখ দেখতে পারে নাই। তাদের জ্বালাটা আপনি বুঝবেন না বইলাই এখন আওয়ামী লীগকে আনতে চান অসভ্য জামায়াতকে শায়েস্তা করার জন্য। জামাতকে শায়েস্তা খালি ভাই উনি না, অনেকেই করতে চায়, অনেকেরই ক্ষোভ। দেখবেন এই টক শোতে আইসা জামাতের বিরুদ্ধে যেভাবে কথা বলে, এতে আমার এত আনন্দ হয়, কারণ এটা টোটালটাই পাগলামি। এরা আধা পাগল হয়ে গেছে, আধা পাগল হয়েই কিন্তু বলে যে এই মুহূর্তে প্রশাসনের সব জায়গায় জামাতের লোক বৈশা আছে। হ্যাঁ, প্রশাসনের সব জায়গায় নাকি জামাত ইন হয়ে গেছে। আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেটা সহযোগিতা কইরা যাচ্ছে। বর্তমান যে সরকার আছে, এই সরকারও নাকি তলে তলে জামাতকে সহযোগিতা কইরা যাচ্ছে। আমার প্রশ্ন, আপনারা যদি জানেনই জামাত তলে তলে এত দূর আগে গেছে, আপনারা কেন পারলেন না? এটা একটা প্রশ্ন।
আরেকটা প্রশ্ন, যাই না শুই না কেন নির্বাচনে যাইতেছেন? আপনারা তো দেখতেছেনই আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা যেভাবে নির্বাচন করছে প্রশাসনকে হাত কইরা, তখন তো আপনারা প্রতিবাদ করছেন যে প্রশাসন সবকিছু হাত কইরা আওয়ামী লীগ নির্বাচন করতেছে, এই নির্বাচনে আমরা যাব না। তারপরে একবার গেছিলেন, আরেকবার যান নাই। কিন্তু এই যে আপনারা বললেন প্রশাসনের সব জায়গায় আওয়ামী লীগের লোক, ঠিক তেমনি যদি আজকে জামাতে ইসলামের পক্ষে সমস্ত প্রশাসন হয়ে থাকে, তাহলে তো ভাই জামাত ইসলাম পাশ কইরা যাবে। আপনাদের কথা অনুযায়ী যেভাবে শেখ হাসিনা পাশ করতো, তাহলে কেন নির্বাচনে যাচ্ছেন? নির্বাচন থামান। ওই যে একটা পার্টি অলরেডি হাইকোর্টে রিট করছে, তো যে দলটা উচ্চ আদালতে রিট করলো, এরকম সবাইই এখন রিট করা উচিত যারা বলতেছেন যে এই সরকারের সবাই জামাতে ইসলামের লোক। আপনারাও রিট কইরা নির্বাচন থামায় দেন, নির্বাচন স্থগিত করেন, না হলে তো ওরা পাশ করে চলে যাবে, তাই না? দেখেন এগুলা কেন বলা হইতাছে এটা সবাইকে বুঝতে হবে। একটুখানি যদি চিন্তা করেন বুঝতে পারবেন। ওরাও টের পাচ্ছে, তো ওনারাও টের পাইছে যে জামাত অনেক দূর আগে চলে গেছে। দেখেন না, একজন হিন্দু ভাইকে নির্বাচনে নিয়ে আসছে খুলনা 1 আসন থেকে, কৃষ্ণ নন্দী ওনার নাম, ওনাকেও নিয়ে আসলো জামাতে। এটা একটা রেকর্ড, বিশাল বড় চমক। তো পুরা ভারতের মিডিয়ায় খবর হয়ে গেছে। দেখেন এর মধ্যে আরো ঘোষণা দিছে চাকমা থেকে এবং খ্রিস্টান থেকে, ওইখান থেকে ওনাদের সদস্য নিয়ে আসবে এই নির্বাচনে। তার মানে কি, আপনারা যারা ওই যে প্রগতিশীল হিসাবে নিজেকে দাবি করেন, তা তো আপনারা প্রমাণ করতে পারেন না। কিন্তু ওনারা যে প্রগতিশীল, কতটা প্রগতিশীল এই আগামী আরো 2-3 সপ্তাহের মধ্যেই টের পাবেন। নির্বাচনের খেলা কদ্দূর খেলবে আপনারা ঘামায় যাবেন, তো আধা পাগল হয়ে যাবেন। আগামী 2-3 সপ্তাহের মধ্যে অনেক কিছুর পরিবর্তন হবে। দেখেন ভাই ব্রাদার, গত 1.5 বছর কেমন ছিল আমি জানি না। আপনারা কেউ ডায়েরি মেনটেন করেন কিনা? আমি ডায়েরি মেনটেন করি। আমি কিছু কিছু কথা লিখে রাখছি। আগামী 1.5 বছরে যা কিছু দেখলাম, গত 54 বছরে নির্বাচিত সরকার আইসা তার কিচ্ছুই করতে পারে নাই। দেখেন গত 1.5 বছরে উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে একটা কি, ওই যে শেখ হাসিনাকে ঝুলাইয়া দেওয়া। 4 বারের প্রধানমন্ত্রী তারে ঝুলাইয়া দিছে, সঙ্গে ওই কসাই কামাল। এখানে কি শেষ? না, এখানে শেষ না। 14-15 জন ক্যান্টনমেন্ট থেকে টাইনা বাইর কইরা আইনা এসি বাসে আনছে, তারপরও আইনা তো বিচারের কাঠ ঘরায় দাঁড় করাইছে। এই পর্যন্ত 3 বার হাজিরা দিছে। বিচার হবেই, এখানে কি শেষ? না না না। দেখেন বিডিআর হত্যাকাণ্ড, পিলখানার হত্যাকাণ্ডের টোটাল বিচার সামনে এখন। হায় হায়, ফজলে নূর তাপস তার বাড়িতে বৈশাই ভারতের সঙ্গে, অর্থাৎ ভারতের গোয়েন্দার সঙ্গে তার বাসায় এই গোপন মিটিং হয়েছে, সেটা প্রমাণ সহকারে সামনে চলে আসছে। তার মানে কি, এই বিচারে ভারতও জড়ায় গেল, ভারতের চোখেও চোখ রেখা কথা বলতেছে। চিন্তা করেন, একটা দেশ কিন্তু একটা বিরাট অপরাধের সঙ্গে জড়িত, ওই দেশের 24 জন সোলজার আইসা এখানে হত্যাকাণ্ড চালাইছে, এরকম কথাও এই রিপোর্টে উঠে আসছে। কত ভয়াবহ ব্যাপার, সহজ ব্যাপার না। কিন্তু পার্শ্ববর্তী দেশও জড়ায় গেল, সারা বিশ্বে এগুলো খবর ছড়ায় যাচ্ছে না? আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেখানে, ওইখানে তো ছড়াবেই। দেখেন আমেরিকা থেকে একটা কথা বলছিল, মনে আছে আপনাদের, যে জামাতে ইসলামের মধ্যে শিক্ষিত লোক বেশি। ওই কথাটা বেশি আলোচনা করে নাই আমাদের টক শুতে। বুদ্ধিজীবীরা আলোচনা করা উচিত ছিল, গবেষণা করে বাইর করা উচিত ছিল। এই কথা কেন বললো যে জামাতে ইসলামের মধ্যে শিক্ষিত লোক বেশি? হ্যাঁ, জামাত ইসলামের মধ্যে যে শিক্ষিত লোক বেশি, এটা তো আমরা সবাই টের পাচ্ছি। আর একটা জিনিস দেখেন, পৃথিবীর বিশেষ বিশেষ দেশের রাষ্ট্রদূতরা ডাক্তার শফিকুর রহমান স্যারের সাথে মিটিং করছে ওপেন, এটা সবাই জানেন। যদি তারেক রহমান সাহেব থাকতো, ওনার সঙ্গেও দেখা করতো, ওনার সঙ্গেও মিটিং হইতো। উনি ছিলেন না বইলা ওনার সাথে করে নাই, এটাই সোজা কথা। কারণ এত বড় দলের সাথে কেন মিটিং করবে না? জামাত ইসলামের সাথে তো করলো, তাই না? উনি না আসাতে একটা শূন্য জায়গা তৈরি হয়েছে না? ওই শূন্য জায়গাটাই পূরণ করে ফেলাইছে জামাতে ইসলাম।
যার জন্য সবাই মাথা নষ্ট হয়ে গেছে। এরা ভাই বুদ্ধিজীবী তো, এরা চিন্তা করতে পারে অনেক দূর, এরা দেখতে পায় অনেক দূর, এরা বুঝা ফেলাইছে যে জামাতে ইসলাম অনেক দূর চলে গেছে। ভাই ব্রাদার, ছোট্টভাবে একটা কথা বলি, দেখেন আপনি আশেপাশে 10টা লোককে জিজ্ঞাসা করলে জামাতে ইসলামের পক্ষের লোক পাওয়া যায় না? নিশ্চয়ই পান। ঠিক তেমনি দেখেন পুলিশের মধ্যে চলে যান, পুলিশের মধ্যে যদি আপনি আশেপাশে খোঁজেন ওইখানে জামাতে ইসলামের লোক পাবেন, ছাত্র শিবির পাবেন। আর্মির মধ্যে যান, পাবেন না? নিশ্চয়ই পাবেন। র্যাবের মধ্যে যান, পাবেন না? নিশ্চয়ই পাবেন। কারণ জামাতে ইসলাম 25-30 বছর আগে থেকেই, এই ছাত্র শিবির 25-30 বছর আগে থেকেই কিন্তু প্ল্যান করে যাচ্ছে কিভাবে আমরা দেশটাকে রক্ষা করতে পারি। ওনারা রক্ষা করতে চাইছে বলেই তো নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। 4টা বিশ্ববিদ্যালয় থেকে যে ফলাফলটা আনছে, এটা কি আমাদেরকে কোনো কিছু ইঙ্গিত দেয় না? বহুত বড় কিছু ইঙ্গিত দেয়। এই ছাত্র শিবির যদি এতটুক আগায় যেতে পারে, তাহলে ওনাদের মুরব্বী জামাতে ইসলাম কত দূর আগায় যাবে একটুখানি হিসাব করলেই তো পাওয়া যায়। যার জন্য চারিদিকে এই অস্থিরতা, চারিদিকে এই পাগলামি, কোনো কথার ব্যালেন্স পাইবেন না। এখন একটাই কথা, যে কথা আপনি গত 16 বছরও এতটা শুনেন নাই, গত 1.5 বছর, বিশেষ করে গত 4-5 মাস যাবত যেটা শুনতেছি, রাজাকার। এই করুণ পরিস্থিতিতে, এই জটিল পরিস্থিতিতে একমাত্র সম্ভাবনা তারেক রহমান। তিনি একমাত্র দেশের ভবিষ্যৎ হয়ে উঠতে পারেন, তিনি একমাত্র দেশের হাল ধরতে পারেন। অনেক দুর্বলতা আছে তার, হয়তো অনেক সীমাবদ্ধতা তার হয়তো আছে, অনেক সমালোচনাও আছে, অনেক নিন্দাও আছে, অনেক কিছু প্রমাণ করা যায়নি। এবং দীর্ঘদিন তিনি যেহেতু এক্সাইলে আছেন, দেশ থেকে, গ্রাউন্ড রিয়ালিটি থেকে দূরে, বাট আমি যতটুকু জানি দেশের সঙ্গে তার পূর্ণ সংযোগ আছে। প্রতিদিন তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং তিনি পরিশ্রম করতে পারেন। তিনি যখন দেশে ছিলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, সারা দেশ ঘুরে বেরিয়েছেন আমরা জানি। এখন পশ্চিমে থেকে আমি বিশ্বাস করতে চাই যে সেখানকার কালচার, সেখানকার রাজনীতি, ভ্যালুজ, বিশেষ করে ডেমোক্রেটিক ভ্যালুজগুলো তিনি অর্জন করেছেন, কথাবার্তা সেটা প্রতিফলিত হয়। সো সেখান থেকে তিনি একমাত্র বিএনপির সম্ভাবনা। কিন্তু তাকে আসলে বিএনপি নিয়ে ভাবলে হবে না, তাকে দেশ নিয়ে ভাবতে হবে। যে মানুষ কেবল দলের মধ্যে সীমাবদ্ধ থাকে সে কোনোদিন দেশের নেতা হতে পারে না, আর যে কেবল মাত্র তার দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে সে কোনোদিন বৈশ্বিক ওয়ার্ল্ড লিডার হতে পারে না। এটা মিস্টার রহমানকে বুঝতে হবে। আমার কাছে পারসেপশন, আলোচনা শুনে যেমন হয়, তাকে তার ব্যক্তিগত স্টাফস কোয়ালিটি আরও উন্নত করতে হবে এবং তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে। আমার পরিষ্কার কথা, তার পার্সোনাল স্টাফরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারবে না, কারণ তাকে মাথায় রাখতে হবে তার দলের নেতাকর্মীরা যা করবেন শেষ পর্যন্ত দায়টা তার। তার পার্সোনাল স্টাফরা যা কিছুর সঙ্গে জড়িত হবেন সেগুলো যদি ঠিক না হয়, নেতিবাচক হয়, তার দায় তাকে নিতে হবে। আরেকটা বড় প্রবলেম বিএনপির, সেটা হচ্ছে যে বিএনপির নেতৃত্বের একটা বড় অংশ আসলে ইনভ্যালিড। এখন তাদের মাথা কাজ করে না, শরীর কাজ করে না, বয়স হয়েছে, বয়স কাউকেই ক্ষমা করে না। আমারও বয়স হবে, আমারও বয়স হচ্ছে। প্রত্যেকটা মানুষের একটা সার্টেন স্টেজে রিটায়ারমেন্টে যাওয়া দরকার। বিএনপি স্ট্যান্ডিং কমিটির অনেকে আছে এখনো বেড রিডেন, তাদের কোনো ভূমিকা নেই, অনেকগুলো পদ খালি স্ট্যান্ডিং কমিটির। অনেকের মাথাই কাজ করে না, কথাবার্তা শুনলে বোঝা যায় শরীর চলে না। উইথ ডিউ রেসপেক্ট, আমি তাদের কাউকে অবহেলা করি না, আমি বড়দের প্রতি যথেষ্ট পরিমাণে শ্রদ্ধাশীল। কিন্তু ভাই, আপনার দল রাজনীতি তো দেশের জন্যে, আপনি তো শুধুমাত্র আবেগ দিয়ে, বা এমনকি যেহেতু বিএনপি চেয়ারপারসন তাদেরকে ওই পদে বসিয়েছেন, তার জীবদ্দশায় তাদেরকে সরানো যাবে না, এই নীতি একদমই দলের জন্য ভালো না, দেশের জন্য ভালো না, এবং শেষ পর্যন্ত তারেক রহমানের জন্য ভালো না। আমি মনে করি মা ছেলে এটা বসে এখন ঠিক করা দরকার দ্রুততার সঙ্গে। বিএনপির জন্য একটা দক্ষ, শিক্ষিত, যোগ্য, স্মার্ট লিডারশিপ দরকার। তারেক রহমান যদি তার নিজের টিম সাজাতে না পারেন, টিম যাদেরকে নিয়ে তিনি সাজাচ্ছেন, আমি যেটুকু বুঝতে পারি সেটা নিয়ে তাকে আসলে চিন্তা ভাবনা করা উচিত। আমি মনে করি
তিনি সবচেয়ে রিস্কি একটা পজিশনে আছেন, তার পার্সোনাল সিকিউরিটি থেকে পারফরমেন্সের যে রিস্ক সেখানেও, এবং এখানে আবেগ অনুভূতি ওই শেখ হাসিনার স্টাইলে কে কবে তাকে কোন বাড়িতে তিনি দিল্লি থেকে প্রথমবারে আসার পরে ভাত খেয়েছিলেন, কে তাকে আশ্রয় দিয়েছিল, কে তার খোঁজ নিয়েছিল, কে তাকে সহায়তা করেছিল, এগুলো প্রতিদান দেবার অনেক রকমের সুযোগ আছে। সো প্রতিদান দেবার অনেক উপায় আছে মিস্টার রহমানের জন্য, তিনি সেভাবে প্রতিদান দেন। শেখ হাসিনার স্টাইলে এমপি বানিয়ে মন্ত্রী বানিয়ে রাষ্ট্রের সম্পদ লুট করতে দিয়ে প্রতিদান দেবার কোনো দরকার নেই। রাষ্ট্র ক্ষমতায় থাকলে অনেক উপায় আছে একজনকে হেল্প করার, আমি মনে করি যে সেটা তিনি করবেন। আমি সিনিয়র নেতাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তাদের অনেক অবদান আছে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে, বিএনপির জন্য, কিন্তু প্রত্যেকটা মানুষেরই না একটা সার্টেন টাইমে গিয়ে অবসরে যাওয়া উচিত, তাতে অন্যদের তাদের প্রতি শ্রদ্ধা বাড়ায়। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, সময়টা বোঝা দরকার। আর সবচেয়ে বড় কথা, দেশ দল এখন যে ক্রাইসিসে, সেখানে তারেক রহমানের হাতটাকে অনেক বেশি শক্তিশালী করা দরকার। আমার কাছে মনে হয়েছে যে বিএনপির নেতৃত্ব আসলে তাকে সহযোগিতাটা করেননি, এত বছর তাকে সেইভাবে সহযোগিতা করেননি। তারা করলে চিত্রটা অন্যরকম হতো। তার অ্যাসপিরেশন আছে, তার ডেডিকেশন আছে, তারেক রহমানের চেষ্টাটা আছে, আমি দেখতে পাই, কিন্তু সেই সহযোগিতাটা তিনি পান না। এখন তাকেই ঠিক করতে হবে মিস্টার রহমানকে যে তিনি আসলে কি করবেন। অবশ্যই অভিজ্ঞদের একেবারে বাদ দেওয়া যাবে না, যদি তারা অ্যাক্টিভ থাকেন। তরুণদের সংমিশ্রণ করতে হবে, কিন্তু তরুণ মানে শুধু আমার প্রতি লয়াল সেরকম যেন না হয়। তাকে একটা দক্ষ, যোগ্য, বর্তমান সময়ের উপযোগী ক্যাবিনেটে করবার ব্যাপারে অত্যন্ত সিরিয়াস থাকতে হবে। আমি বুঝি 300 নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সীমাবদ্ধতা আছে, সেরকম লোক নেই। তার মধ্যে যতজন ভালো আনা যায়, এমনকি বিরোধী দল থেকেও যদি কোনো সুযোগ করে দেয়া যায় বা তাদের জন্য একটা স্পেস করে দেওয়া যায়, আকাঙ্ক্ষাটা যেন থাকে একটা ভালো রিচ পার্লামেন্ট হয়, এবং ক্যাবিনেটটা যেন দক্ষ লোকদের হয় যারা ডেলিভার করতে পারবে। এখানে কোনো পুরস্কার দেবার ব্যাপার নেই, সেটা তিনি মাথায় রাখবেন, আমি বিশ্বাস করতে চাই। আমাদের মূল কথা হচ্ছে যে বাংলাদেশের জন্যে, বাংলাদেশের এই মুহূর্তে তেমন কোনো নেতা নেই। বয়স, অভিজ্ঞতা, পরিশ্রম করবার সক্ষমতা সব কিছু মিলিয়ে তারেক রহমানের মধ্যে এবং তার যে সমর্থক গোষ্ঠী, যে দল, সেটা আছে। যত সীমাবদ্ধতা, দুর্বলতা থাকুক না কেন, আমাদের সবার উচিত দেশে একটা আধুনিক বাংলাদেশ করবার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ করবার জন্য তাকে নিয়ে চেষ্টা করা। তিনি সফল না হলে তার দায়ভার তার, সেটা আমরা যারা বলছি বা যা আমরা চাইছি, এটা আমাদের আকাঙ্ক্ষার কথা, আমাদের নয়। এবং আমি বিশ্বাস করতে চাই যে তিনি পরিস্থিতিটা বুঝবেন, দেশের পরিস্থিতি, আঞ্চলিক পরিস্থিতি এবং বৈশ্বিক রাজনীতি। আমি অনেকবার বলেছি যে আমি একজন পেশাদার সাংবাদিক এবং আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা, ব্যবসায়িক স্বার্থ বাংলাদেশের সরকার কিংবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে নেই। অনেক যাচাই বাছাই ঘেটে ঘুটে দেখতে পারেন, এবং শেখ হাসিনা সরকার তো নানাভাবে সেগুলো দেখার চেষ্টা করেছে, খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কিছু করতে পারেনি। কিন্তু যে সত্যগুলো বলছিলাম তাদের সরকারের সময়ে, যে ধারণাগুলো দেবার চেষ্টা করছিলাম, যেভাবে অ্যানালাইসিস করবার চেষ্টা করছিলাম, সেগুলো তারা একবারের জন্য আমলে নেননি। এবং সেগুলো করছিলাম বলেই আমার উপরে, আমার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপরে তারা চড়াও হয়েছিলেন। সৃষ্টিকর্তা আমাকে টিকিয়ে রেখেছেন এবং শেখ হাসিনার একটা করুণ পরিণতি বা তার সরকারের নির্মম পতন আমরা দেখতে পেলাম। বিএনপি যখন ক্ষমতায় ছিল একই কাজ আমি করেছি, তাদের অনেক ক্ষেত্রে পছন্দ হয়নি। তারাও ছোটোখাটো যেভাবে পারেন সম্ভব ছিল ডিস্টার্ব করেছেন। জামায়াত তাদের সঙ্গে ছিল, আমার অনুষ্ঠানেও জামায়াত নেতারা এসেছেন, আমার অনুষ্ঠান তৃতীয় মাত্রায় এসেছেন, আমার সামাজিক অনুষ্ঠানে এসেছেন, পারিবারিক অনুষ্ঠানে এসেছেন, অন্যান্য দলের নেতারা যেরকম এসেছেন। আমার কারোর সঙ্গেই কোনো
ব্যক্তিগত শত্রুতা, সমস্যা, লাভালাভের হিসেব নেই, যেমনটা জাতীয় পার্টির। আমার ছাত্র জীবনে আমি জাতীয় পার্টির এরশাদ সরকারের বিরোধিতা করেছি, আন্দোলন সংগ্রামে ছিলাম, তাদের সঙ্গেও আমার কোনোদিন খারাপ সম্পর্ক হয়নি। কিন্তু তারাও তাদের স্বার্থে আঘাত লাগলে নানাভাবে হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করেছেন। জামায়াতের সঙ্গে আমার আদর্শিক একটা মতভিন্নতা আছে। যেমন আমি বাম রাজনীতি একসময় করতাম যখন আমি ছাত্র ছিলাম, ছাত্র জীবনে সেটা ছেড়ে দিয়েছি, কাজে আমাকে বলতে পারবেন না যে আমি বাম ঘরানার। আমি এক্সট্রিম রাইটও না, আমি লিবারেল ডেমোক্রেসি পছন্দ করি, মধ্যপন্থা, বাট আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নেই। সেটা আমার একটা ইডিওলজিক্যাল পজিশন। এর মানে আমি জামাতকে শেষ করে দিতে হবে, আওয়ামী লীগকে নিঃশেষ করে ফেলতে হবে, বিএনপিকে ছোট করতে হবে, জাতীয় পার্টিকে নাই করে দিতে হবে, এই রাজনীতিতে বিশ্বাস করি না। রাজনীতি এভাবে